দক্ষিণ কোরিয়ার 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্তে 2 ক্রু ছাড়া সবার নিহতের সংখ্যা। এখন পর্যন্ত 124 মরদেহ উদ্ধার। জুলাই প্রোক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের দলিল, জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। আওয়ামী লীগ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। 5,000 টাকা বা ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করে আবারও শাহবাগে ট্রেনি চিকিৎসকরা। যানজটে ভোগান্তি, জাহাঙ্গীর গেটেও চাকরিচ্যুত সৈনিকদের বিক্ষোভ। কাল থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন, জানালেন তথ্য উপদেষ্টা। নতুন করে সীমিত সংখ্যক পাশ ইস্যু করা হবে। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায়, এই দুর্ঘটনায় যারা ছিলেন আরোহী 2 ক্রু ছাড়া বাকি 179 জন সকলেই মারা গেছেন বলে ধারণা করছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাব। এবং এরই মধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে 124 জনের মরদেহ। সাফিনী, একবার ভাবুন আসলে কতটা মর্মান্তিক। বিমানে যারা ছিল তারা সকলেই আসলে নিহত হয়েছেন একদমই ঘটনাস্থলেই। শুধুমাত্র 2 জন ক্রু বেঁচে ফিরেছেন। এবং এই বিমান দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দরের সবগুলো ফ্লাইট কিন্তু আপাতত বাতিল করা হয়েছে। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। আজারবাইজানি এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ব। রোববার স্থানীয় সময় 9টায় জেজু এয়ার জেট লাইনারের বোয়িং 737-800 মডেলের একটি বিমান দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসছিল বলে জানাচ্ছে সংবাদ সংস্থা ইয়োনহাব। এপির তথ্য বলছে ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে পড়ায় এই দুর্ঘটনার সূত্রপাত। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, শুরুতে বিমানের পেট বা মাঝামাঝি অংশে আগুন লাগে, পরবর্তীতে তা বিমানের বাকি অংশে ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্বারোপের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সেং মক। গেল শুক্রবারই প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিয়েছেন তিনি। দক্ষিণ কোরীয় পরিবহন মন্ত্রণালয় জানাচ্ছে, এ ঘটনার পরপরই মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট চো সেং মক। এছাড়া অতি দ্রুত বিমানবন্দরটি সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন দেশটির ভূমি ও পরিবহন মন্ত্রী। 12월 29일 일요일 오늘 09시 03분경 무안공항 활주로에서 제주항공 2216편 방콕부터 무안까지 오는 비행기입니다. 에서 착륙 중 사고가 발생하였습니다. পরিবহন মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে সিএনএন জানায়, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে মৃত যাত্রীদের দেহাবশেষ সংগ্রহ করেছে উদ্ধারকারী দলটি। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর তথ্য বলছে, পুলিশ, কোস্টগার্ড ও সেনা সদস্যের 700 জনের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ শনাক্তে জেজু এয়ারলাইন্সের কাছে প্রয়োজনীয় নথি চেয়েছে মুয়ানের দমকল বিভাগ। বলা হচ্ছে, গেল 3 দশকে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা দেখেনি দেশটির জনগণ। সিএনএন জানায়, আগুনে বিমানের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হলেও পেছনের অংশ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে 2 ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ। এ দুর্ঘটনায় থাইল্যান্ডের 2 নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে গার্ডিয়ান। প্রতিবেদনের তথ্য বলছে, এই 2 জন থাই নাগরিক ছাড়া বিমানের বাকি সকল যাত্রী দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। দুর্ঘটনার পর নিজস্ব ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে জেজু এয়ারলাইন্স কর্তৃপক্ষ। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের অঙ্গীকার করেছে জেজু এয়ারের প্রধান নির্বাহী। 사고로 인해서 유명을 달리하신 탑승객분들과 유가족분들께 깊은 애도와 사과의 말씀을
올립니다. এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন জেজু এয়ার জেটলাইনার বোয়িং বিমানটি সীমিত আয়ের যাত্রীদের মধ্যে বেশি জনপ্রিয়। এই দুর্ঘটনার আগ পর্যন্ত এর সেফটি রেকর্ড নিয়ে কোনো অভিযোগ আসেনি। স্থানীয় সময় সকাল 10টার কিছু পরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশেষ তদন্ত কমিটির সদস্যরা। আলামত সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক তদন্ত। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় অভিযোগ করছে এমন একটি সময়ে দুর্ঘটনা ঘটল যখন নেতৃত্ব সংকটে টালমাটাল দেশটির রাজনীতি। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অপসারণের 2 সপ্তাহের মাথায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুকেও অভিশংসনের পক্ষে রায় দিয়েছে দেশটির পার্লামেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা আর প্রায় সব যাত্রীর হতাহতের সংখ্যায় আবারও আলোচনায় বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের 737 মডেলের বিমান। যদিও বিশ্লেষকরা বলছেন দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ যাত্রী সেবা দিয়েছে এই মডেলের বিমান আর জেজু এয়ারলাইন্স। আবহাওয়া ভালো থাকার পরও কী কারণে দুর্ঘটনা হয়েছে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বিশ্বে সর্বাধিক ব্যবহৃত যাত্রীবাহী বিমানগুলোর একটি বোয়িং 737-800। এক একটি বিমান প্রতিদিন 4 থেকে 5টি ফ্লাইট পরিচালনা করে। বিশ্বস্ত যাত্রীবাহী বিমানগুলোর একটি এই বিমান 20 বছর ধরে উড়ছে আকাশে। তবে বোয়িংয়ের 737 সিরিজের বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এই বিমান নিয়ে রয়েছে বিতর্ক। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন উড্ডয়নের আগেও পুরোপুরি স্বাভাবিক ছিল জেজু এয়ার পরিচালিত বোয়িংয়ের 737-800 বিমানটি। পাশাপাশি আবহাওয়া ছিল চমৎকার, যে কারণে বিমান বিধ্বস্তের ঘটনাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন তারা। জেজু এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে বিমান বিধ্বস্তের কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে মুয়ান বিমানবন্দরের এই দুর্ঘটনা পাখির কারণেও হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণ সেবা দেয় এই এয়ারলাইন্স। তারা আরও আশঙ্কা করছেন ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। তবে বোয়িং 737 ম্যাক্স মডেলের বিমান নিয়ে আগে থেকেই বিতর্ক থাকায় বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত প্রয়োজন বলেও জানিয়েছে এভিয়েশন বিশেষজ্ঞরা। গেল 3 দশকের মধ্যে 2024 সালের শেষে এসে এত ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে পড়ল দক্ষিণ কোরিয়া। বিমানের পেছনের অংশ কিছুটা শনাক্ত করা সম্ভব হলেও সামনের অংশ শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে গেছে। এর আগে 1997 সালে গুয়ামে কোরিয়ান এয়ারের বিমান দুর্ঘটনায় 2 শতাধিক যাত্রীর মৃত্যু হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 31 ডিসেম্বর জুলাই প্রক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের দলিল। এটি কোনো দলের নয়, হবে দল মত নির্বিশেষে সবার। বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এমন কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে নাৎসিবাদী দল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। সময়টা 2024। 16 বছরের দমন, পীড়ন, নির্যাতন, বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হয় পুরো দেশ। এক দফা দাবি আদায়ে রাস্তায় নামে ছাত্র জনতা। স্বৈরাচার হঠাতে গুলির সামনে দাঁড়াতেও পিছুপা হয় না। হাসিনা সরকারের পালিত বাহিনীর গুলিতে প্রাণ হারায় 1,500 তাজা প্রাণ, আহত হয় হাজার হাজার মানুষ। সবার সম্মিলিত প্রতিরোধে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। দল মত নির্বিশেষে আওয়ামী লীগের অপরাধের বিচার, ফ্যাসিবাদ মুক্ত সমাজ করতে নতুন বাংলাদেশের পথে হাঁটা শুরু করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সরকার, কাজ শুরু করে সংস্কার কমিশনগুলো। একই সঙ্গে নির্বাচনের দাবিও আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনকে সামনে রেখে কাজ চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে। শনিবার ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রক্লেমেশন অফ জুলাই ঘোষণা করবার কথা জানায়। এরপর একে একে বৈষম্য বিরোধী নেতারাও পোস্ট দেন। রোববার রাজধানীর বাংলা মোটরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণার বিস্তারিত তুলে ধরা হয়। তারা বলেন 72-এর মুজিববাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দালিলিক ইশতেহার প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এর মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। 5 আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে
এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত জড়ানো দেশের মানুষের। এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। ওই দিন শহীদ মিনারে উপস্থিত থাকবেন দল মত নির্বিশেষে সবাই। একথা জানিয়ে বৈষম্য বিরোধী নেতারা জুলাই আগস্টকে ধারণ করা সবাইকে শামিল হবার আহ্বান জানান। নাইম আবির, এখন, ঢাকা। ৩১ দফার মাধ্যমে ১.৫ বছর আগেই বিএনপি প্রস্তাব করেছে বাংলাদেশ কেমন হবে, তাই নতুন করে সংস্কার নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির ৩১ দফা সংস্কারে সকল রাজনৈতিক দলের সমর্থন আছে দাবি করে এই বিএনপি নেতা আরও বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে, তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, এই মনোজগৎটা বুঝতে হবে সবাইকে। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে সরকার, তবে ভারতের পাশাপাশি দেশের ভেতরেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। ৫ আগস্ট পরে একটি দল ইসলামী ব্যাংক দখল করেছেন, টেন্ডারবাজি সহ বিভিন্ন আত্মসাতের সাথেও তারা জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নতুন বছরে জনগণের প্রত্যাশা হলো ভোটাধিকার ফিরে পাওয়ার এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। কারা পায়ের রগ কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কার সহ ৩ দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। রোববার সকাল ৮টা থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই অবস্থান নেন। দুপুর ১টার দিকে ৩ বাহিনীর প্রধানের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আন্দোলনকারীদের সমন্বয়কদের সাথে বৈঠক করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপরই সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এ সময় প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের দাবিগুলো পর্যালোচনা করে মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে সকাল থেকে জাহাঙ্গীর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। আগের সকল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তবে কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নতুন করে সীমিত সংখ্যক পাস স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় ইস্যু করবে। আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রেডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন, একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না। আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনব। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সচিবালয়ের নিরাপত্তা ও প্রবেশ ইস্যুতে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে অস্থায়ী পাসের প্রক্রিয়া কি হবে, আগুনের ঘটনার পরই কেন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ হলো, এ নিয়ে বিস্তারিত জানতে চাই। সবশেষ কি আছে? শাফিন, সচিবালয়ে প্রায় ৩,০০০-এর বেশি সাংবাদিক পাস রয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড যেটি বলা হয়। এটি অস্থায়ী কিংবা স্থায়ী, যেটি হচ্ছে অস্থায়ী প্রায় 1 বছর এবং স্থায়ী কার্ড 5 বছরের। আসলে এই সাংবাদিকদের তো আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় বাংলাদেশে টেলিভিশন এবং পত্রিকা অনলাইন মিলিয়ে যত গণমাধ্যম কর্মী আছে, কিন্তু তার মধ্যে প্রায় ৩,০০০-এর বেশি এত সাংবাদিক আসলে হবার কথা নয়। যারা সচিবালয় নিয়মিত কাভার করেন তাদের সংখ্যা এত নয়। আসলে নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে গণমাধ্যমের প্রেস ব্রিফিংয়ে, সেখানে বলছেন যে অনেক ভুইফোর নাম সর্বস্ব কিছু সাংবাদিক এখানে পাস সংগ্রহ করেছেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগীদেরকে এই সাংবাদিক পাস দেওয়া হয়েছে। এই যে পাস দেওয়ার কারণে এই যে সচিবালয়ের কার্যক্রম অনেক সময় ব্যাহত হয়েছে এবং অনেকেই ব্যক্তি স্বার্থে সচিবালয়ে অনেকে প্রবেশ করেন, যেহেতু এটি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা, প্রশাসনের সর্বোচ্চ একটি স্থান যেখানে সব কার্যক্রম হয়। এখানে আসলে একটা কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে। যেহেতু আগুন লেগেছে গত বুধবার রাতে এবং এই আগুনের ঘটনার তদন্ত হচ্ছে এবং এটিকে নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে, আসলে এটি কি পরিকল্পিত নাকি স্বাভাবিক দুর্ঘটনা। আসলে এই ব্যাপারটি যখন প্রশ্ন এসেছে তখন অন্য সকল মানুষ যাতে এই তদন্তে বাধা হয়ে না দাঁড়াতে পারে এবং নিরাপত্তার স্বার্থে এই সব ধরনের দর্শনার্থী এবং সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ি আরোপ করার কারণে আমরা দেখেছি আজ প্রথম কর্মদিবসে অন্য কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারেনি। বিশেষ করে সচিব এবং উপদেষ্টা পর্যায়ের ব্যক্তি ছাড়া গাড়ি নিয়ে কেউ সচিবালয়ের ভিতরে প্রবেশ করেননি। উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবরা তারা পায়ে হেঁটে ব্যাগটি হাতে নিয়ে তারা প্রবেশ করতে আমরা দেখেছি। এছাড়া সাংবাদিকরাও বাইরে দাঁড়িয়েছিলেন এবং আসলে এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত করা যায় এটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং যে সব নাম সর্বস্ব সাংবাদিক তাদের পাশ আবার যেন নিরাপত্তার স্বার্থে এবং যারা আসলে গণমাধ্যম কর্মী তাদেরকে এখানে প্রবেশাধিকার দেয়া হয়, এই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 15 দিন, আগামী 15 দিন সাংবাদিকরা প্রত্যেকটা টেলিভিশনের 2 জন করে সাংবাদিক এখানে তাদেরকে অস্থায়ী করে একটি পাস দেওয়া হবে এবং 15 দিন পর প্রত্যেককে ডিজিটাল পাস দেওয়া হবে। এবং একই সঙ্গে যারা পত্রিকা এবং অনলাইনে কাজ করেন তাদের অনেকেই সাংবাদিকদের সংগঠন BSRF এর সদস্য, প্রায় 160 জনের মতন সদস্য আছেন, তাদের সদস্যরা এখানে প্রবেশ করতে পারবেন এই অস্থায়ী পাস 15 দিনের জন্য এবং তারপরে দীর্ঘমেয়াদী পাস দেওয়া হবে। এবং সচিবালয়ের সামনে আজকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিছুক্ষণ পরপরই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে প্রবেশ করেছেন এবং তদন্ত কার্যক্রম চলছে। আজকে 3য় দিন, এই 3য় দিনের পরে একটি প্রাথমিক তদন্ত প্রকাশ করা হবে ফলাফল এবং একই সঙ্গে যেসব ভবনে মন্ত্রণালয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তা
তারা অন্যান্য আশেপাশের ভবনে তারা অফিস করেছেন এবং এটির আরও সুষ্ঠু তদন্তের জন্য শিগগিরই এটির ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। এই ছিল শাফিন সচিবালয়ের সামনে থেকে সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে, জানাচ্ছিলেন সাংবাদিকদের প্রবেশ এবং পাশ নিয়ে সবশেষ। এবারে অন্য প্রসঙ্গ। সাম্প্রতিক আন্দোলনের পর ৫,০০০ টাকা ভাতা বাড়ানো হলেও তা প্রত্যাখ্যান করে ফের শাহবাগে সড়ক অবরোধ করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনের চিকিৎসকরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় তৈরি হয়েছে ভোগান্তি। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, এই যে বলছিলাম পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং চিকিৎসকরা আন্দোলন করছে, তাদের দাবিগুলো আসলে কি? ভাতা তো বাড়ানো হয়েছে, তাদের চাহিদা কি এবং এ নিয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা আছে কিনা? পাশাপাশি আরও একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে কিছু হলেই আমরা দেখছি যে কোনো দাবি দাওয়া নিয়েই কেউ কেউ শাহবাগে যেয়ে দাঁড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছে না একমাত্র জনসাধারণ চলাচলের ক্ষেত্রে, তারা আসলে কি বলছে? পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি যে চিকিৎসকরা আছে, আপনি জানেন যে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ভাতা ৫,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি কয়েকদিন আগে সার্জিস আলম গত বিক্ষোভের সময় এই ইন্টারসেকশনে এসে যে দাবি বলে গিয়েছিলেন যে বৃহস্পতিবারের মধ্যে ৫,০০০ টাকা বাড়িয়ে দেবেন, সেটি কিন্তু আরও ২ দিন আগে সেটি বাড়ানো হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু কোনোভাবে আসলে থামেনি, বরং এটি আরও বেশি জোরালো হয়েছে। আজকে আমরা দেখেছি যে আশেপাশের বিভিন্ন হাসপাতাল থেকে ট্রেনি যে চিকিৎসকরা আছেন তারা কিন্তু এসেছেন এবং গত দিনের থেকে বলা যায় যে দ্বিগুণ চিকিৎসকরা আসলে এখানে এসেছেন। তাদের দাবি যে বারবার তারা আসলে ৫,০০০ করে টাকা বাড়ানোর জন্য তারা বারবার আসলে রাস্তায় নামবেন না, তারা এক দফাতে আসলে ৫০,০০০ টাকা আসলে বাড়াতে চান। যদিও বাংলাদেশের কোনো আন্দোলনেই এরকম ভাতা বা কোনো বেতন একসঙ্গে দ্বিগুণ হয়ে যাওয়ার কোনো নজির কিন্তু আমরা দেখিনি। কিন্তু এই যে বারবার তারা যে এই মহাসড়কের এই চৌরাস্তা যে আসলে অবরোধ করছেন এবং সেটি আসলে কতটা যৌক্তিক, কারণ আপনি জানেন যে যখনই এখানে যে কেউ দাবি নিয়ে আসলে নামেন, এখানে কিন্তু প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়। গতদিনও যেমন তারা 4.5 ঘন্টা এই মহাসড়ক আটকে ছিলেন শাহবাগের এই চৌরাস্তা, আজকেও কিন্তু তারা 11টা থেকে এখন পর্যন্ত এখানে আসলে এসেছেন। একটি কথা বলাই যায় যে যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন তারা যেমন 50,000 টাকা সর্বসাকুল্যে পান সরকারিভাবে, এখন এখানে যারা এসেছেন তারা কিন্তু বিসিএসে 2 রকম তাদের গল্প, হয় তারা পরীক্ষা দেননি অথবা তারা উত্তীর্ণ হননি। এখন অনেক চিকিৎসক যারা বিসিএস যারা দিয়েছিলেন তারা হয়তো বলছেন যে দুটোই কেন আসলে ইকুয়ালি তারা আসলে ভাবছেন, কিন্তু তারপরেও আসলে কত টাকা আসলে বাড়ানো হবে। আমি যেটা খবর পেয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বসার চেষ্টা করেছেন, তারা ড্যাব, এনডিএফ এবং উপদেষ্টা অন্যান্য যারা আছেন, নাগরিক কমিটি, ছাত্রদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত নতুন করে টাকা বাড়ানোর বা ভাতা বাড়ানোর তাদের কোনো ইচ্ছা তারা আসলে প্রকাশ করেননি। তারা চাচ্ছেন যে অন্য কোনোভাবে সমাধান করা যায় কিনা, কিন্তু এখানে যারা আসছেন তারা চাইছেন যে 50,000 টাকা না দেওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন না। এখন দেখা যাক আসলে সমস্যা কোন পথে সমাধান হতে পারে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মিন, রেল ভবনে দুর্নীতি দমন কমিশনের অভিযান চলছে। 21,000 কোটি টাকার ডেমো ট্রেন সহ রেলের 7 প্রকল্পের নথিপত্র যাচাই করতেই চলছে এই অভিযান। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হব তার সাথে। লিমন, জানাবেন কোনো অনিয়মের প্রমাণ এখনো পর্যন্ত পেয়েছে কিনা দুদক? শাফিন, অভিযানটি এখনো চলছে। আমরা দেখলাম যে দুদকের 2টি দল, 2 দলে একটি দলে আছে 3 জন, আরেকটি দলে আছে 2 জন। এরকম 2টি দলের 5 জন কর্মকর্তা এই রেল ভবনের বিভিন্ন তলায়, এটি তো 9 তলা ভবন, বিভিন্ন তলায় কর্মকর্তাদের রুমে রুমে গিয়ে এই অভিযানটি পরিচালনা করছে। তারা সবাই সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তা। এর মধ্যে একজন হলেন আবুল কালাম আজাদ, তিনি নেতৃত্ব দিচ্ছেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বললেন যে এখন তারা মূলত অনুসন্ধানটি করছেন, তাদের কি তথ্য দরকার এগুলো কর্মকর্তাদের জানাচ্ছেন এবং সেইভাবে কর্মকর্তারা সেই তথ্যগুলো দিচ্ছে বা সহায়তা করছে। এটি 2-3 ঘন্টা কমপক্ষে লাগবে, উনি আমাদেরকে যেটি জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যেই ক্লু বা যেই ধরনের সূত্র নিয়ে তারা এখানে এসেছেন সেই বিষয়ে
দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়েছে কিনা, কতটা পাওয়া গেল এ বিষয়ে এখনও উনি জানাননি। তবে তিনি যেটি আমাকে জানিয়েছেন যে সবসময় তো এই রেলের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল এবং সংবাদ হয়েছে, তার মধ্যে কয়েকটি সংবাদ ধরে তারা এই অভিযানটি পরিচালনা করছেন। এর মধ্যে আছে ডেমো ট্রেন প্রকল্পটা, সেই প্রকল্পটার ব্যাপারে একটু বলি যে জানেন যে 2013 সালে 650 কোটি টাকা ব্যয়ে 20 সেট ডেমো ট্রেন আনা হয়েছিল চীন থেকে। সেগুলোর মেয়াদ কিন্তু ছিল 25 থেকে 30 বছর, কিন্তু সেগুলো 2 থেকে 3 বছরে কিন্তু অকেজ হয়ে পড়ে আছে। এবং সেইগুলোর এই যে প্রকল্পটার এত বড় একটা ব্যর্থতা, সেখানেও একটা লুটপাট হয়েছে, এই ধরনের একটা অভিযোগ ছিল। এবং এর পরে এটিকে আবার এই রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে, যেখানেও আসলে দুর্নীতির অভিযোগ আছে। এর বাইরে উনি বললেন যে লোকোমোটিভ আরও প্রায় 6টি প্রকল্প আছে, সেইগুলোও তারা এরকম যাচাই বাছাই করে দেখছেন। আমরা যখন তার সঙ্গে কথা বললাম, দেখলাম যে তারা পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্প, সেখান থেকেও তারা বের হয়ে আসলো। সেখান থেকে আমরা হয়তো ধারণা করছি যে এই 5 থেকে যে 7টি প্রকল্পের নিয়ে তারা এখানে অভিযানটি চালাচ্ছে, এর মধ্যে পদ্মা সেতু রেল প্রকল্পও আছে। তো যেটি জানাতে পারি শাফিন, যে তারা এখন অভিযানটি চালাচ্ছে। এই অভিযান শেষে বলছেন যে তারা আমাদের সঙ্গে কথা বলবেন, তো সেই অপেক্ষায় আমরা আছি এখানে রেল ভবনে। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার 7 নৌ শ্রমিকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সহ 4 দফা দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য ঢাকা নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। চিরচেনা কর্মব্যস্ততা ফিরেছে ঘাট ও বন্দরগুলোতে, শুরু হয়েছে জাহাজ থেকে পণ্য খালাস। প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। দুদিন পর কর্মমুখর চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর। ঘাটে আসা লাইটার জাহাজ থেকে খালাস হচ্ছে ভোগ্যপণ্য, কয়লা, পাথর, ভুট্টা, গম, তেল সহ নানা পণ্য। এসব ঘাটে গেল দুদিন ধরে অলস বসেছিল প্রায় 2000 শ্রমিক। প্রায় 10 থেকে 12 লাখ টন পণ্য নিয়ে অপেক্ষায় ছিল কয়েক হাজার লাইটার জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে 52টি জাহাজ অবস্থান করে বহির্নোঙরে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় এসব জাহাজে শুরু হয় পণ্য খালাস। শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি নৌপথে চাঁদাবাজি, খুন ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশকে তৎপরতা বাড়ানোর আহ্বান তাদের। কাজ চালু আছে, শ্রমিকে কাজ ধরছে, কোনো সমস্যা নাই। এই দুই দিন তো আবার শ্রমিক দরকার না ছিল, এটা প্রত্যাহার করে দিয়েছে। আমাদের 16টা ঘাটে লোড আনলোড চলতেছে। আমরা 2 দিন ধরে অনেক মানুষের অনেক কষ্টে ছিল। আমাদের লেবারদেরও হাসি খুশি আছে, আমাদের সুপারভাইজারও সবাই কাজ করতেছে। কর্মচাঞ্চল্য ফিরেছে চাঁদপুরের নৌযান শ্রমিকদের মাঝে। রোববার সকাল থেকে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকায় বাড়ে পণ্যবাহী ট্রলারের উপস্থিতি। শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করায় বাজারে দ্রব্যমূল্যে খুব একটা প্রভাব পড়েনি বলে জানান ব্যবসায়ী নেতারা। এই অবরোধ ছাড়ার পরে এখন স্বাভাবিক চলাফেরা করতেছে। অনেক সন্ত্রাস, পোলাপান, গ্যাঞ্জাম ফসাদ করে টাকা পয়সা ধরা, এটাও তো পুলিশের দেখে না, আমার উদ্যোগ নেয় না, সরকার উদ্যোগ নেয় না। নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি ছিল 2 দিন, এটা যদি দীর্ঘমেয়াদী হতো তাহলে হয়তো এই বাজারের একটা টানপোড়েন দেখা দিত। কিন্তু যেহেতু এটা 2 দিন পরে আবার ওপেন হয়ে গেছে, তাতে কিন্তু বাজারে তেমন একটা প্রভাব পড়ে না। নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারে ব্যস্ততা বাঘাবাড়ি নৌবন্দরেও। পণ্যবাহী জাহাজ চলাচল, লোডার আনলোডারদের উপস্থিতি ও পণ্যবাহী যান চলাচল বেড়েছে। বন্দরে আসতে শুরু করেছে নদীপথে আটকে থাকা জাহাজগুলো। এতে স্থবিরতা কাটে উত্তরাঞ্চলের একমাত্র নদী বন্দরে। আমাদের দাবি দেওয়া গ্রহণযোগ্যতা সরকার মনে করে মানিয়ে নিছে। আমরা কালকে আলোচনা শেষে কর্মবিরতি প্রত্যাহার করছি। শ্রমিকরা জাহাজ চালাচ্ছে, সকালবেলা সম্পূর্ণ বন্দরে বাংলাদেশের মাল ওঠানামা করতেছে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরে 7 নৌ শ্রমিক হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে কর্মবিরতিতে যান নৌ শ্রমিকরা। প্রত্যয় দাস, এখন। শেরপুরে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে 2 নারী সহ 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 যাত্রী এবং 1 জন সিএনজি অটোরিকশার চালক। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক। জাহিদুল ইসলাম সৌরভের তথ্য, ছবিতে বিস্তারিত। সড়কে উৎসুক মানুষের ভিড়, মুহূর্তেই ঝরে গেল 6টি প্রাণ। বরাবরের মতোই দুর্ঘটনার পর লাপাত্তা চালক।
ফায়ার সার্ভিস জানায় ময়মনসিংহ থেকে 5 জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শেরপুর শহরের দিকে যাচ্ছিল। সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রিফাত এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন 2 নারী সহ সিএনজি অটোরিকশার 5 যাত্রী। গুরুতর অবস্থায় চালককে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। সিএনজি এবং রিফাত নামে বাসটির সাথে সংঘর্ষ হয়ে 6 জন ডেড। দূরপাল্লার বাসগুলো খুবই দ্রুতগামী চলে। ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো আছে সেগুলো আসলে ঠিক আছে কিনা এগুলো দেওয়া দরকার। বাসের বেপরোয়া গতির জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে আমরা মনে করছি আর কি। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয় বাসটি। তাৎক্ষণিকভাবে ঢাকা শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। স্পটেই 5 জন মারা যায়, 2 জন মহিলা, 3 জন পুরুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা অতিক্রম করার সময় একটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করে সিএনজি অটোরিকশার চালক। এ সময় দ্রুতগতির বাসটি অটোরিকশাকেই চাপা দেয়। এতেই ঘটে প্রাণহানি। এখন শেরপুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছিনতাইকারীর হামলায় 2 শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নগরীর 16 শহর স্টেশন থেকে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এ সময় মাত্র 2 জন শিক্ষার্থী একটি বগিতে ওঠেন। অন্য যাত্রী না থাকার সুযোগ নেয় ছিনতাইকারীরা। এক পর্যায়ে তাদের বগিতে উঠে নগদ 8,000 টাকা হাতিয়ে নেয় তারা। এরপর মোবাইল নিতে চাইলে ধস্তাধস্তি হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে হাতে ও মুখে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার জানান, আহতরা ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শেষ সময়ের প্রস্তুতি চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এখনও মেলার সব স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ শেষ না হলেও আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা ইপিবির। প্রধান উপদেষ্টার উদ্বোধন করার পর মেলা চলবে পরবর্তী 1 মাস। মেলা এবার 11টি ক্যাটাগরিতে স্টল, প্যাভিলিয়ন থাকছে 362টি। এবার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে সাজানো হবে মেলা প্রাঙ্গণ। আনোয়ার হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। এবারের বাণিজ্য মেলায় নেই কর্ণফুলী টানেল, মেট্রো রেল কিংবা পদ্মা সেতু। প্রধান ফটকে থাকছে না কোনো উন্নয়নের জড়বস্তু। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক হবে সাধারণ অবয়বে, তাই নেই তেমন তোড়জোড়। মেলার কয়েকদিন বাকি থাকলেও প্রধান ফটক যেমন দৃশ্যমান হয়নি, তেমনি শ্রমিকদের কাজও চলছে ধিমে তালে। আমরা গেটের কাজ করতেছি, মেলার 20 তারিখে তো শুরু করছি, 30 তারিখে হ্যান্ডওভার আশা আছে, কাজ শেষ হোক। প্রতি বছর যেভাবে গেট হয় আমরা যেরকম ডিজাইন দিয়ে করি ওই রকম ডিজাইন হচ্ছে না, বাট এবার গেট হচ্ছে চেম্বারের ভিতরে। প্রতি বছর মূল ফটককে কেন্দ্র করে থাকে বাড়তি আগ্রহ, থাকে নতুন কিছু সংযোজন। তবে এবার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে সামনে রেখে সাজানো হবে পুরো মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে শহীদদের সম্মানে এখানে থাকবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের নামে 2টি কর্নার। যদিও এবার বঙ্গবন্ধু নামে কোনো কর্নার থাকবে না পুরো মেলা প্রাঙ্গণে। গেল 5 আগস্ট স্বৈরাচার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের মেলা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সব গুঞ্জন পেছনে ফেলে মেলা প্রাঙ্গণ জুড়ে এখন প্রস্তুতির সমারোহ। রংতুলির আঁচড় আর হাতুড়ির ঠকঠক শব্দে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধান হলরুমের প্রবেশ মুখের এই পরিচ্ছন্নতা, মেলা প্রাঙ্গণ জুড়ে স্টল, প্যাভিলিয়ন তৈরির ব্যস্ততা জানিয়ে দিচ্ছে মেলা শুরু হতে দেরি নেই। তবুও নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করতে মরিয়া এসব শ্রমিকরা। এটা তো কন্ট্রাক্টের কাজ, ঠিক মতো যদি কোম্পানি না দিতে পারে তাহলে তো ঝামেলা। এনে কেমন ধরেন যে আর কোনো নির্দিষ্ট টাইম নেই, যতক্ষণ লাগে করতেই হবে। দেখো আমরা 7টা স্টলের কাজ ধরছি, তারপরে মনে করেন আরও বিভিন্ন নখ ধরতেছে, ইনশাল্লাহ কমপ্লিট হবে। হয়তো উদ্বোধন পরে কিছু কম বাকি থাকতে পারে। এই আমরা ইনশাল্লাহ 31 তারিখ মধ্যে একদম ফাইনাল ফিনিশিং করার টার্গেট নিয়ে কাজ করতেছি। মেলায় এবার 11টি ক্যাটাগরিতে দেশি বিদেশি সহ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল থাকবে 362টি, যেখানে এক একটি প্যাভিলিয়ন পেতে 11 থেকে 22 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়েছে উদ্যোক্তাদের। স্টলে 2.5 লাখ থেকে 4.5 লাখ টাকার প্রিমিয়ার ও মিনি রেস্টুরেন্ট নিতে
উদ্যোক্তাদের দিতে হচ্ছে 6.5 লাখ থেকে 17 লাখ টাকা পর্যন্ত। গেল 1 নভেম্বর মেলার স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করে ইপিবি, কিন্তু 1.5 মাসেরও বেশি সময় পার হলেও বরাদ্দের কাজ শেষ না হওয়ায় 26 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। তবুও একটি হলরুমের বড় অংশ জুড়ে ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। তবে ইপিবি বলছে এবার মেলার আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মেলার যে নিজস্ব আয়, মেলাকে কেন্দ্র করে ইপিবির যে আয়, সে আয়টি নিঃসন্দেহে বাড়বে, 12 কোটি টাকার মতো বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমার ধারণা যে হল এতে যারা বরাদ্দ পেয়েছেন তারাও কাজ শুরু করবেন শীঘ্রই। আমাদের দেশ থেকে বিদেশে যে সকল পণ্য, প্রধান পণ্যগুলো এক্সপোর্ট হয়, সেগুলোর জন্য একটা সোর্সিং কর্নার হবে, সেখানে সেই পণ্যগুলোকে সোর্সিং করার সুযোগ থাকবে। মেলার 29তম আসরে বিদেশিদের জন্য স্টল ও প্যাভিলিয়ন থাকবে 3 ক্যাটাগরিতে, যার বরাদ্দ মূল্য $7,000 থেকে $19,000 পর্যন্ত। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথের পাশাপাশি মেলায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থাকবে, আর অপরিবর্তিত থাকছে মেলার প্রবেশ মূল্য। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। বিপিএলের টিকিট নিয়ে শেরেবাংলা স্টেডিয়ামে উত্তেজনা। সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর জানানো হলো বিকেলে শুরু হবে বিক্রি। এখন পর্যন্ত কোনো টিকিটের আপডেট আমরা পাই নাই, অথচ কালকে থেকে খেলা শুরু। 5 ঘন্টা পর বলা হচ্ছে টিকিট সব অনলাইনে, কিন্তু আপনি দেখেন সব যদি অনলাইনে কাটা হয়, ওয়েবসাইট ডাউন হয়ে আছে। ওয়েবসাইট কেন ডাউন হয়ে আছে? আগামীকাল মাঠে গড়াবে বিপিএলের 11তম আসর। তবে ম্যাচ টিকিট নিয়ে ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতায় জটিলতা তৈরির অভিযোগ উঠেছে। স্টেডিয়াম গেটে রীতিমতো আন্দোলনে নামে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি করে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। বিস্তারিত জানাবেন রেদবান শাওন। 5 তারকা হোটেলে মাস্কট উন্মোচন, কয়েক কোটি টাকা খরচে দেশের 3 ভেন্যুতে কনসার্ট আয়োজন। বিপিএল এর নতুন আসরকে জাঁকজমকপূর্ণ করতে মাঠের বাইরে ক্লান্তিহীন পরিশ্রম করেছে দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু মাঠের খেলা অবাক করার মতো হলেও সত্যি, টুর্নামেন্ট শুরুর 24 ঘন্টা আগেও দর্শকরা জানতো না টিকিট কাটার ঠিকানা। একবার বলে অফলাইন, একবার বলে অনলাইন, আমরা কোনটা ব্যবহার করব? 100% অব্যবস্থাপনা মনে হচ্ছে আমার কাছে, একটুও সুবিধার মনে হচ্ছে না। তারা স্পষ্টভাবে জানাক আমরা কি করব। সময় যত গড়িয়েছে টিকিট নিয়ে দর্শকদের মাঝে বেড়েছে ক্ষোভ। স্টেডিয়ামের 2 নম্বর গেটে জড়ো হতে শুরু করে টিকিট প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনী। উপায় না পেয়ে বেলা 12টায় জানানো হয় অনলাইনে ছাড়া হয়েছে ম্যাচ টিকিট, আর অফলাইনে পাওয়া যাবে বিকেল 4টা থেকে সন্ধে 6টা অবধি। মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় মিলবে বিপিএল এর টিকিট। আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। তবে বিসিবির এমন ঘোষণার পরেও দ্বিধায় পড়েছেন দর্শকরা। শেষ সময়ের ঘোষণায় দর্শকদের মাঝে কাটেনি টিকিট নিয়ে ধোঁয়াশা। অনেক দূরে দূরে দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে আসছে, কিন্তু তারা কেউ টিকিট পাচ্ছে না। আমাদের দর্শকদের কোনো দাম নাই বিপিএল এ। খেলা প্রেরণ হলো দর্শক যদি খেলতে যায় তাহলে তো বিপিএল এর ভবিষ্যৎ ভালো হবে না আগামীতে। বিপিএল এর ইতিহাস বলছে টুর্নামেন্ট শুরুর অন্তত 3 দিন আগে জানা যেত টিকিটের মূল্য কিংবা টিকিট কাটার পদ্ধতি। সেখানে এবারের আসরে দেখা গেছে ভিন্নতা। আগামীকাল মাঠে গড়াবে ম্যাচ, অথচ টিকিট ইস্যুতে বিসিবির এমন উদাসীনতা প্রশ্ন তুলবে বিপিএল এর ব্যবস্থাপনায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন, ঢাকা। এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দক্ষিণ কোরিয়ার 181 আরোহী নিয়ে বিমান বিধ্বস্তে 2 ক্রু ছাড়া সবার নিহতের সংখ্যা। এখন পর্যন্ত 151 মরদেহ উদ্ধার। জুলাই প্রোক্লেমেশন হবে আগামীর বাংলাদেশের দলিল, জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। আওয়ামী লীগ প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। 5,000 টাকা ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করে আবারও শাহবাগের ট্রেনি চিকিৎসকরা। যানজটে ভোগান্তি, জাহাঙ্গীর গেটেও চাকরিচ্যুত সৈনিকদের বিক্ষোভ। কাল থেকে অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা, জানালেন তথ্য উপদেষ্টা।
পুনর্মূল্যায়ন করা হবে ৩,০০০-এর বেশি প্রেস কার্ড। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।